أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের 65 ধারা পর্যন্ত। আজকে একটু 52 থেকে 65 ধারা পর্যন্ত একটু রিভিশন দিই। সাক্ষ্য আইনের 52 ধারা হচ্ছে 52 থেকে 55 ধারা চরিত্র প্রাসঙ্গিকতা সম্পর্কে। এখানে বলা হচ্ছে 52 ধারা হচ্ছে দেওয়ানি মামলায় কথিত চরিত্র অপ্রাসঙ্গিক। 52 ধারার বিষয়বস্তু দেওয়ানি মামলায় কথিত চরিত্র অপ্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 53 ধারা ফৌজদারি মামলায় পূর্ববর্তী ভালো চরিত্র প্রাসঙ্গিক। 54 ধারা ফৌজদারি মামলায় পূর্ববর্তী খারাপ চরিত্র বা অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, তবে যদি সে উত্তর দেয় বা এটা সম্পর্কে সে নির্দোষ এরকম যদি কোনো কিছু প্রমাণ করতে যায় বা বাধা সৃষ্টি করে বা সে চ্যালেঞ্জ দেয়, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক। 54 ধারা। 55 ধারা হচ্ছে ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের প্রভাব। ক্ষতিপূরণ নির্ণয় এটা আমরা বলতে পারি যে দেওয়ানি মামলায় বাদীর পূর্ববর্তী অসৎ চরিত্র প্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় বাদীর পূর্ববর্তী অসৎ চরিত্র প্রাসঙ্গিক 55 ধারা। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় 56 হইতে 58 ধারা যে বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। সাক্ষ্য আইনের 56 ধারা বিচারক যে বিষয়গুলো জানে সেই বিষয় প্রমাণের প্রয়োজন নাই। 57 ধারা বিচারক যে সকল বিষয় জেনে নিবেন নিজ দায়িত্বে। বাংলাদেশের আইন, সশস্ত্র বাহিনীর যুদ্ধর বিধান, বাংলাদেশের সংসদ, আইনসভার কার্যপদ্ধতি, বাংলাদেশের ভিতরে বাহিরের আদালত সম্পর্কে, বাংলাদেশের গেজেট সম্পর্কে, বাংলাদেশের রাষ্ট্র রাজা রানী উপাধি এটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের সম্পর্কে। তারপর হয়েছে ভৌগোলিক বিভাগ সমূহ, সরকারি উৎসব ছুটির দিন, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের সাথে অন্য কোনো রাষ্ট্রের কোনো বিরোধ আছে কিনা, বিরোধ থাকলে সেটা কবে শেষ হয়েছে, এইগুলা বিষয়। তারপরে হচ্ছে আদালতের সদস্য, অফিসার, কেরানি, অ্যাডভোকেট, গণ্যমান্য ব্যক্তিদের নাম, স্থল ও সমুদ্রপথের নিয়মাবলী, এগুলা আদালত কি করবেন, নিজে জেনে নিবেন। এটার জন্য উনি ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, রেফারেন্স পুস্তক, দলিল যেগুলার প্রয়োজন সেগুলোর সাহায্য নিতে পারেন। তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 58 ধারা স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। তাহলে স্বীকৃত বিষয় কোনটা, অর্থাৎ যেটা আমি নিজে অর্থাৎ মামলার কোনো পক্ষগণ তারা নিজেরা মেনে নিছে বা তার প্রতিনিধি মেনে নিছে লিখিত বা মৌখিক ভাবে, তাহলে সেই বিষয় কি করে প্রমাণের প্রয়োজন নাই। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় মৌখিক সাক্ষ্য 59-60। সাক্ষ্য আইনে 59 দ্বারা হচ্ছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, তবে সেটা দলিলের বিষয়বস্তু হইলে সেই সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না বা প্রমাণ করাও যাবে না। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 60 দ্বারা মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হইতে হবে, যে নিজে শুনছে, নিজে দেখছে, নিজে স্পর্শ করছে, নিজে অনুধাবন করছে, সেই বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 5ম অধ্যায় দালিলিক সাক্ষ্য সম্পর্কিত দ্বারা হচ্ছে 61 হতে 90 দ্বারা। সাক্ষ্য আইনে 61 দ্বারা হচ্ছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলের বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। 62 দ্বারা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য হচ্ছে দলিলের মূল অংশ, যেটা আদালতে হাজির করা হয় বা এটা যদি কয়েকটা অংশে বিভক্ত হয় তাহলে প্রত্যেকটা অংশই কি হবে, প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 63 দ্বারা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য বলতে 5টা বিষয়কে বোঝানো হয়। দলিলের মূল দলিলের জবেদা নকল, যেখানে স্বাক্ষরিত শিলমোহর অঙ্কিত হয়। তারপর হচ্ছে মূল দলিলের যান্ত্রিকভাবে প্রস্তুত করা নকল। 3 নাম্বার হচ্ছে মূল দলিল দেখে দেখে প্রস্তুত করা যে নকল। 4 নাম্বার হচ্ছে দলিলের ফটোকপি বা প্রতিলিপি। 5 নাম্বার
যে দলিল নিজে দেখছে সেই দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবে। যেমন মূল দলিলের ফটোগ্রাফ যেটা আছে সেটা কি মাধ্যমিক সাক্ষ্য। যন্ত্র দ্বারা তৈরি নকল মিলিয়ে লওয়া হইলে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 64 ধারা, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। মূল দলিল বা প্রাথমিক সাক্ষ্য অবশ্যই কি করতে হবে, সেইটা আদালতে হাজির করে প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 65 ধারা, যেই সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে, তাহলে আপনি 63 ধারায় মাধ্যমিক সাক্ষ্য দিতে গেলে 65 ধারায় আপনাকে আগে যোগ্য হইতে হবে, তারপর আপনি কি করতে পারবেন, মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তাহলে এখানে আমরা 7টা বিষয় আছে, এই 7টা বিষয় জেনে নেই। দলিল যদি আদালতের এলাকার বাহিরে হয়, অর্থাৎ এখতিয়ার এলাকার বাহিরে হইছে এবং 66 ধারায় নোটিশ দেওয়া হয়েছে, সে আদালতে হাজির করে নাই, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। খ, যার বিরুদ্ধে দলিল প্রমাণ করা হবে সে যদি স্বীকার করে, অর্থাৎ রেদওয়ানুল করিমের বিরুদ্ধে যদি দলিল প্রমাণ করতে হয়, সে বলছে যে হ্যাঁ ঠিক আছে উনি যেটা বলছে সেটা সঠিক, তাহলে সেইটা সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। 3, দলিলটা যদি হারাই যায়, নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। 4, মূল দলিলটা যেটা স্থানান্তর করা যায় না, এই দলিল সম্পর্কেও মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। 5 নাম্বার বা মূল দলিলটি সরকারি দলিল যা 74 দ্বারা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সরকারি দলিল সম্পর্কেও মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। তারপর হচ্ছে বাংলাদেশের আইনে উল্লেখ আছে যেখানে যে জাবেদা নকল দ্বারাও কি করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। তারপরে হচ্ছে 7 নাম্বার বা মূল দলিলটা যখন অনেকগুলা দলিলের অংশ বিশেষ, তখন সেই সম্পর্কেও মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। তবে এখানে আপনার ক, ঘ, অর্থাৎ 1, 3, 4 এই দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। খ, যদি সে স্বীকার করে তাহলে সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। এবং এই ক্ষেত্রে জাবেদা নকল গ্রহণযোগ্য, যদি সেটা স্বাক্ষরিত শিলমোহর অঙ্কিত হয় সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য। আর হচ্ছে দলিলগুলি পরীক্ষা করিয়া দেখেন যে পারদর্শী দ্বারা, তাহলে সেটা সাক্ষ্য দেওয়া যাবে। বুঝা গেছে? তাহলে ক, খ, গ, গ, চ, এই যে 7টা বিষয় আছে, এই 7টা বিষয় আপনার জন্য ক, গ, ঘ এই 3টা বিষয় মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। খতে হয়েছে যদি পক্ষদের মধ্যে তারা স্বীকৃতি দেয় তাহলে গ্রহণযোগ্য। আর এবং চর ক্ষেত্রে জাবেদা নকল হইলে গ্রহণযোগ্য, আর জাবেদা নকল না হইলে গ্রহণযোগ্য না। আর দলিলগুলা যদি পারদর্শী দিয়া বা এক্সপার্ট দ্বারা যদি এটা পরীক্ষা করা হয় সেই ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া যাবে, না হলে দেওয়া যাবে না। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। এখন আজকের আলোচনা হলো সাক্ষ্য আইনের 65 ক। 65 কতে বলছে যদি আপনি কোনো ডিজিটাল রেকর্ড সম্পর্কে সাক্ষ্য দিতে হয় তাহলে আপনি 65 খ দ্বারা অনুসরণ করতে হবে। এখন সাক্ষ্য আইনের 65 খতে কি বলছে সেই বিষয়ে আমরা একটু জানি। সাক্ষ্য আইনের 65 খ, ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক। ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক, এখানে 2টা উপধারা আছে। 1 নম্বরে বলছে কোনো ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হিসাবে গ্রহণযোগ্য। কিভাবে গ্রহণযোগ্য হবে, এখন বলছে আপনি 2 উপধারা অনুসরণ করেন। কারণ 2 কতে বলছে যখন ডিজিটাল রেকর্ড তৈরি বা প্রস্তুত করা হয় তখন আইনানুগভাবে কোনো ব্যক্তি এটা সংরক্ষণ করছে। একটা ডিজিটাল রেকর্ড যখন প্রস্তুত করা হয় তখন আইনানুগভাবে যদি এটা কেউ সংরক্ষণ করে তাহলে সেটা প্রাসঙ্গিক। 2 কতে বলছে উক্ত ডিজিটাল রেকর্ড সাধারণ কাজের অংশ হিসেবে সংরক্ষণ বা তৈরি করা হয়েছিল। 3 হচ্ছে 2 গ, উক্ত ডিজিটাল রেকর্ডের সময় কম্পিউটার বা বস্তুটি সচল ছিল, অর্থাৎ যেটা দিয়ে এটা রেকর্ড করা হয়েছে বা প্রস্তুত করা হয়েছে তখন এটা সচল ছিল, ভালো ছিল। 2 গ হচ্ছে উক্ত ডিজিটাল রেকর্ড দিয়ে মূল রেকর্ড হইতে প্রস্তুতকৃত হলেও প্রাসঙ্গিক হবে। তাহলে এই 4টা বিষয় প্রাসঙ্গিক হওয়ার শর্ত কি, ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক হবে বা গ্রহণযোগ্য হবে, এর শর্ত কয়টা?
ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক হবে কত দ্বারা? 65 দ্বারা। কি না, ডিজিটাল রেকর্ড 65 ক। প্রাসঙ্গিক হবে 65 না, 65-র খ। 65-র খতে 65 ক। ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক হবে। তাহলে তার শর্ত কয়টা? শর্ত হচ্ছে 4টা। 5টা। 4টা ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক হওয়ার শর্ত হচ্ছে 4টা, যেটা হচ্ছে 65-র খয়ের 2-এ বলা আছে। 2-এ বলা হয়েছে যে যে ডিজিটাল রেকর্ডটা তৈরি করা হয়েছে বা প্রস্তুত করা হয়েছে সেটা আইনানুগভাবে একজন ব্যক্তিটা তৈরি করছে এবং রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করছে। 2-এ হচ্ছে ডিজিটাল রেকর্ড সাধারণ কাজের অংশ হিসেবে সংরক্ষণ বা তৈরি করা হয়েছে। 3-এ হচ্ছে ডিজিটাল রেকর্ডের সময় সেইটা কম্পিউটার বা ল্যাপটপ সচল ছিল বা ভালো ছিল। 4-এ হচ্ছে ডিজিটাল রেকর্ড মূল রেকর্ড হতে প্রস্তুতকৃত হলে প্রাসঙ্গিক। এই হইল 4টা বিষয়। বুঝা গেছে সেন্টু মিয়া? জি স্যার। তাহলে ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক, ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক কত দ্বারা? 65 খ দ্বারা। 65 ক। 65 খ দ্বারা মোতাবেক প্রাসঙ্গিক। ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক হওয়ার শর্ত কয়টি? 4টি। 4টি। 4টি কি কি? ডিজিটাল রেকর্ডটা একজন ব্যক্তির নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ। ডিজিটাল রেকর্ডটি দৈনন্দিন কাজকর্মের সাথে সংযুক্ত থাকবে। হ্যাঁ। ডিজিটাল রেকর্ডটি সচল থাকবে। হ্যাঁ। ডিজিটাল রেকর্ডটি মূল দলিল থেকে প্রস্তুতকৃত হবে। এখন এটা কিভাবে প্রস্তুত করবেন? এই যে ঘটা বললেন যে ডিজিটাল রেকর্ডটি মূল দলিল হতে প্রস্তুতকৃত হবে, মূল রেকর্ড হতে প্রস্তুত হবে, কিভাবে করবেন? আমরা পেন ড্রাইভ ব্যবহার করি না? সঠিক স্যার। এখন এই যে আমার এখানে যে রেকর্ডটা আছে, আমি যখন এই রেকর্ডটা আপনাদের কাছে সেন্ড করি বা ইউটিউবে সেন্ড করি, তখন আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাই না? জি স্যার। এই কপিটা যখন আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাব, নিয়ে অন্য জায়গায় সেন্ড করব, তখন সেটা প্রাসঙ্গিক। ঠিক আছে? মানে এটা স্যার কোনো মাধ্যমিক বা ওদিকে কোনো দিকে যাবে না, এটা ডাইরেক্ট মূল কপি থেকে এইটা পেন ড্রাইভ হ্যাঁ, বা মূল ইসের মধ্যে কপি থেকে নিয়ে প্রস্তুতকৃত। অর্থাৎ এটা আমি মনে করেন যে কি করলাম, সরাসরি ওইটা থেকে প্রস্তুত করে নিলাম, কপি করে নিলাম, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। পেন ড্রাইভে নিয়ে গেলাম অথবা কি করলাম কোন একটা সফটওয়্যারে হার্ডওয়্যারে নিয়ে গেলাম, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে 65-র খ ধারা মোতাবেক। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 66 ধারা, দলিল উপস্থাপন করার জন্য নোটিশ। আমরা কত ধারায় পাইছিলাম? 65 ক মেবি। সঠিক। 65-র কতে বলছিলাম যে যখন আমরা কোনো দলিল এখতিয়ার এলাকার বাহিরে আছে সেটাকে হাজির করার জন্য যখন নোটিশ দেব, তখন সেটা হচ্ছে 66 ধারায় নোটিশ দিবে। তবে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই কোন ক্ষেত্রে? নোটিশ দেওয়ার প্রয়োজন নেই মানে 5টি বা 6টি ক্ষেত্রে, 66তেই বলা আছে। 6টি ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। 6টি ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। আমার সাথে সাথে আপনারা মনে মনে বলবেন। 1, যেই ক্ষেত্রে দলিলটাই হচ্ছে নোটিশ। 1, যেই ক্ষেত্রে দলিলটাই হচ্ছে নোটিশ। 2, বিরুদ্ধ পক্ষ জানে যে দলিলটা তাকে আদালতে দাখিল করতে হবে। 2 নাম্বার, বিরুদ্ধ পক্ষ জানে, অর্থাৎ যার কাছে দলিল আছে সে জানে যে এটা তাকে আদালতে হাজির করতে হবে, সেই ক্ষেত্রে এটা নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। 3, বিরুদ্ধ পক্ষ প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে মূল দলিল দখলে রাখছে, অর্থাৎ যখন বিরুদ্ধ পক্ষ মূল দলিলটা প্রতারণা করিয়া নিজের দখলে রাখবে তখন সেটা আর নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। 4 নাম্বার, বিরুদ্ধ পক্ষ আগেই আদালতে মূল দলিল দাখিল করছে। 5 নাম্বার, যেই ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ স্বীকার করে মূল দলিল হারিয়ে গেছে। 6 নাম্বার, যেই ক্ষেত্রে দলিলটি আদালতের এখতিয়ার এলাকার বাহিরে, সেই ক্ষেত্রে কি করতে পারবে না? নোটিশ দিতে হবে না।
তাহলে 6টা ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। সাথে সাথে বলেন, যখন দলিলটাই একটা নোটিশ। 2, বিরুদ্ধ পক্ষ জানে যে দলিলটা তাকে হাজির করা লাগবে, সেই ক্ষেত্রে। 3, বিরুদ্ধ পক্ষ প্রতারণা করিয়া মূল দলিলটা দখল রাখছে। 4 নাম্বার, বিরুদ্ধ পক্ষ এটা আগেই আদালতে হাজির করে দিছে। 5 নাম্বার, বিরুদ্ধ পক্ষ স্বীকার করে মূল দলিলটা হারিয়ে গেছে। 6 নাম্বার, দলিলটি আদালতের এখতিয়ার এলাকার বাহিরে হইলে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। এই 6টা বিষয় কি বুঝছেন? তারপর হচ্ছে বুঝছি সাক্ষ্য স্যার। আইনে 67 ধারা, উপস্থাপিত দলিল লেখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত ব্যক্তির স্বাক্ষর বা হস্তাক্ষর প্রমাণ। তাহলে এখন যদি আমরা বলি যে উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী, উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী, সেই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে এটা তার দলিল বা এটা সে নিজে দলিল সম্পাদন করছে অথবা এটা সে স্বাক্ষর করছে। যখন আদালতে কোনো দলিল কোনো ব্যক্তির হাতে তৈরি বা স্বাক্ষরিত বলে দাবি করা হয়, তখন সেই ব্যক্তিকে তা প্রমাণ করতে হবে। তাহলে এটা কে করবে? বাদী, বিবাদী, নাকি যে প্রস্তুত করছে সে? যে প্রস্তুত করছে। যে প্রস্তুত করছে। তাহলে মনে করেন যে এখন আমরা একটা উদাহরণ দেই। দলিলের লেখক হচ্ছে রহিম। দলিলটা লেখছে কে? রহিমে, যেটা আমরা বলি যে লেখক। দলিলের লেখক হচ্ছে রহিম। এখন যখন আদালতে এই দলিলটা উপস্থাপন করা হয়, তখন এই দলিলটা যে রহিম লেখছে এটা রহিমকেই প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে আমার স্বাক্ষর এবং আমার হাতের লেখা। তখন এটা রহিম যে দলিল লেখক আছে সেই প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করবে কয়টি পদ্ধতিতে? প্রমাণ করার পদ্ধতি কয়টা? দলিলটা প্রমাণ করার পদ্ধতি কয়টা? দলিলটা প্রমাণ করার পদ্ধতি হচ্ছে 6টা। দলিলের লেখক কর্তৃক দলিল প্রমাণ করার পদ্ধতি হচ্ছে 6টা। যে ব্যক্তি দলিল লিপিবদ্ধ করছে তার সাক্ষ্য দ্বারা। যে ব্যক্তি দলিল লিপিবদ্ধ করছে তার সাক্ষ্য দ্বারা 1। 2 নাম্বার, দলিলে যেসব প্রত্যয়নকারী বা সাক্ষী আছে তাদের সাক্ষ্য দ্বারা। 2 নাম্বার, যে দলিলের প্রত্যয়নকারী বা সাক্ষী তাদের সাক্ষ্য দ্বারা। 3, বিশেষজ্ঞের মতামত দ্বারা। বিশেষজ্ঞের মতামত কত দ্বারায় বলা আছে? 40 দ্বারা স্যার। 45 দ্বারা। 45। 45, 3 নাম্বার, বিশেষজ্ঞের মতামত দ্বারা। 4 নাম্বার হচ্ছে পরিচিত ব্যক্তির মতামত দ্বারা। পরিচিত ব্যক্তির মতামত কত দ্বারায় বলা আছে? 47 হস্তাক্ষর সম্পর্কে। হ্যাঁ, 47, 4। 5 নাম্বার হচ্ছে হাতের লেখা তুলনা করে বা মিলিয়ে দেখা। হাতের হাতের লেখা তুলনা বা মিলিয়ে দেখা, এটা কত দ্বারায় আছে? যেহেতু আমরা ওই দ্বারা যাই না এখনো, তাও বলে দেই 73 দ্বারা তুলনা করবেন। আর 6 নাম্বার, যে লেখক বা লিপিবদ্ধ করছে তার স্বীকৃতি দ্বারা। বা লিপিবদ্ধ করছে তার স্বীকৃতি দ্বারা। তাহলে দলিল প্রমাণ, উপস্থাপিত দলিল তাহলে 67 দ্বারা হচ্ছে উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী দ্বারা হস্তাক্ষর প্রমাণ করবে। স্বাক্ষর বা হস্তাক্ষরের প্রমাণ করবে যে দলিল সম্পাদন করছে সে। তার প্রমাণ করার পদ্ধতি হচ্ছে 6টা। প্রমাণের পদ্ধতি 6টা। এগুলো মনে রাখবেন, কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে যে উপস্থাপিত দলিল প্রমাণের পদ্ধতি কয়টি, বা কয়টি পদ্ধতিতে উপস্থাপিত দলিল প্রমাণ করা যায়।
এবং এই দলিলটা কে প্রমাণ করবে, এগুলো কিন্তু প্রশ্ন আসবে, মাথায় রাখবেন। তাহলে উপস্থাপিত দলিলের প্রমাণ করবেন হচ্ছে যিনি লিপিবদ্ধ করছেন তিনি, 67 ধারা মোতাবেক তিনি সেটা প্রমাণ করবেন। তার প্রমাণ করার পদ্ধতি হচ্ছে 6টা। তার নিজের যে দলিল লিপিবদ্ধ করছে তার সাক্ষ্য দ্বারা, এই দলিলের সাক্ষীর সাক্ষ্য দ্বারা, বিশেষজ্ঞর মতামত দ্বারা, পরিচিত ব্যক্তির মতামত দ্বারা, হাতের লেখা তুলনা করে, বা লেখক বা লিপিবদ্ধকারীর স্বীকৃতি দ্বারা, এই 6টা পদ্ধতিতে সেটা প্রমাণ করা যায়। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 67 ক দ্বারা ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ যখন গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর ডিজিটাল ডিভাইসে যুক্ত হয় এবং স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠে, তখন সেই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে এই ডিজিটাল স্বাক্ষরটি তাহার। তাহলে প্রমাণ হইল কি, যে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ এটা কে করবে, কর্তৃপক্ষ নাকি যার এই ব্যাংক অ্যাকাউন্ট আছে সে? ডিজিটাল স্বাক্ষর প্রমাণ করবে কে, গ্রাহক নাকি কর্তৃপক্ষ? গ্রাহক। গ্রাহক। গ্রাহক প্রমাণ করবে। কত দ্বারা প্রমাণ করবে? 67 ক। 67 ক না, 67 শর্ট হাইফেন ক। 67 শর্ট হাইফেন ক, এটা এইভাবে বলতে বলতে অভ্যস্ত করেন, না হলে পরীক্ষার হলে গিয়ে যদি 67 ক দেন তাহলে কিন্তু সব হারাইবেন। এখন যে এই ডিজিটাল স্বাক্ষর প্রমাণের পদ্ধতি কয়টা? পূর্বেরটা তো আমরা পড়ছি 6টা, এখন এটা তো কয়টা জানি না। এইটা তো 6টা, তবে এখানে একটু ব্যতিক্রম আছে, কিছু পরিবর্তন আছে, ঠিক আছে? এখন সেন্টুমিয়ার স্বাক্ষর, সেন্টুমিয়ার স্বাক্ষর, এখন সেন্টুমিয়া গিয়ে বললো যে এটা আমার স্বাক্ষর, তার সাক্ষ্য দ্বারা। 2 নাম্বার, ডিজিটাল কর্তৃপক্ষের প্রত্যয়ন বা সাক্ষ্য দ্বারা। যেমন সেন্টুমিয়ার যে কমিউনিটি ব্যাংকের ম্যানেজার আছে, উনি এসে বললো যে হ্যাঁ এটা আমার এই গ্রাহকের স্বাক্ষর, এটা আমি নিজে এন্ডোর্স করছি, তার সাক্ষ্য দ্বারা। 3 নাম্বার, বিশেষজ্ঞ। 4 নাম্বার, পরিচিত ব্যক্তি। 5 নাম্বার, তুলনা করে। আর 6 নাম্বার, স্বাক্ষরকারী ব্যক্তির স্বীকৃতি দ্বারা। ঠিক আছে? তাহলে 67 প্রমাণের পদ্ধতি 6টা, 67 কতেও প্রমাণের পদ্ধতি 6টা। ঠিক আছে? তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 68 দ্বারা যে দলিল সত্যায়িত করা প্রয়োজন, যে দলিল সত্যায়িত করা প্রয়োজন তা সম্পাদনের প্রয়োজন। তাহলে এখন যদি আপনার কোনো দলিল প্রস্তুত করা হয়, তাহলে সেই দলিলে অবশ্যই কি করতে হবে, সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে। 68 দ্বারা হচ্ছে যে দলিল সত্যায়ন করা আইনত প্রয়োজন তা সম্পাদনের জন্য সত্যায়নকারীর প্রয়োজন। এখন যে দলিল বা উইল সম্পাদন করা হয়েছে এবং সত্যায়নকারী বা সাক্ষী আছে, সেই দলিল বা উইল কোনো প্রশ্ন উঠলে প্রমাণ করার জন্য অন্তত একজন সাক্ষী হাজির করে প্রমাণ করতে হবে। যদি সাক্ষী জীবিত থাকে, এখতিয়ার এলাকার ভিতরে থাকে, সাক্ষ্য দেওয়ার যোগ্য ব্যক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা সাক্ষ্য হিসেবে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। আপনার দলিলের একজন সাক্ষী বাঁচিয়া আছে, তাহলে কি আপনি এটা শুধু ওই দলিলটা আদালতে হাজির করিয়ে কি এটা প্রমাণ করতে পারবেন? কথাটা বুঝি নাই স্যার। বুঝেন নাই? যেমন আপনার দলিলটা প্রমাণ করবেন, সত্যায়িত দলিল। জি। আপনি আপনার বাড়িতে একটা জায়গা কিনছেন, এই জায়গার মধ্যে 2জন সাক্ষী আছে, আছে না? জি অবশ্যই। 2জন সাক্ষী আছে।
এখন যখন এই দলিলটা আপনি আদালতে হাজির করবেন যে এই দলিলের জায়গার মালিক হচ্ছে আপনি, আপনার ভাই আর আপনার মধ্যে ঝগড়া শুরু হয়েছে, এখন আপনি আদালতে নিয়ে দলিল হাজির করছেন যে এই দলিল যে আমি মালিক। এখন আদালত বলছে যে আপনি তো মালিক ঠিক আছে, কিন্তু এটা সত্যায়ন করছেন ঠিক আছে, এখন আপনি যে প্রমাণ করতে হইব যে এই সাক্ষীরে আদালতে হাজির করিয়া, যদি সাক্ষী জীবিত থাকে, এখতিয়ার এলাকার ভিতরে হয়, সাক্ষ্যদানের যোগ্য হয়, তাহলে ওই সাক্ষীকেই আপনি আদালতে কি করতে হবে, হাজির করিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। আর যদি সাক্ষী মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই দলিলটাই কি করতে পারবেন, প্রমাণ করতে পারবেন। এখন আপনার কোন কোন দলিল আপনার সাক্ষী রাখা আবশ্যক? এখন বলছে যেই সব দলিলের সত্যায়িত আইনত প্রয়োজন, অর্থাৎ যেই দলিল সরকার বলছে যে এই দলিলে আপনার সাক্ষী রাখতেই হবে, তাহলে এই দলিলগুলা কোনগুলা? এখানে তিনটা বিষয়ের কথা বলা আছে যে 100 টাকার উপরে যদি কোনো লেনদেন করেন, কোনো দলিল বা বন্ধক হয়, আমরা অনেকে বন্ধক দেই না, যে আপনি টাকা 10,000 নেন, আমার এই জায়গাটা আপনি খেত কিসে করিয়া খান, বন্ধকে দলিল করে অনেকেই। যদি সেটা 100 টাকার উপরে হয়, সেই ক্ষেত্রে আপনার 2 জন সাক্ষী বাধ্যতামূলক। তারপর হচ্ছে 2 নম্বরে বলছে স্থাবর সম্পত্তি হস্তান্তর বা দান দলিল, আমরা যে জায়গা বেচা কিনি করি, সেই ক্ষেত্রে 2 জন সাক্ষী আবশ্যক। এবং কোন উইল বা ইচ্ছাপত্র, আপনি একটা উইল করলেন যে আমার বর্তমানে এই জায়গার মালিক অমুক হবে, সেই ক্ষেত্রে এগুলা আপনার 2 জন সাক্ষী লাগবে। আর যদি আপনার দলিলে বা উইলে যদি কোনো সাক্ষী না থাকে, তাহলে এটার কোনো মূল্য থাকবে না। বুঝা গেছে? অর্থাৎ আপনি সত্যায়িত দলিল প্রমাণ করতে গেলে সেই ক্ষেত্রে ওই দলিলের যে সাক্ষী আছে ওই সাক্ষীকে আপনি হাজির করতে হবে। জি স্যার, এটা মোটামুটি খুবই একটা গুরুত্বপূর্ণ তারা 68টা। এটা নিয়ে বর্তমান সমাজে বিরোধ টিরোধ চলতে আছে, কোর্টের কাছারি মামলা হয়। এখন এতক্ষণ তো জানলেন যে কোন কোন দলিলে আপনি সাক্ষী রাখা প্রয়োজন। এখন কোন কোন জি দলিল বা উইলে সাক্ষীর প্রয়োজন নাই, এগুলা কি জানার দরকার আছে নি? এগুলা তো বইয়ের মধ্যে লেখা নাই। স্যার, অবশ্যই তো স্যার, আছে তো, আছে, অবশ্যই আছে। যেটা যেটা দরকার আছে এটার অদরকার একটা জানা আছে না। হ্যাঁ, যেটা আপনাদেরকে, গ্রহণযোগ্যতার জন্য জানা দরকার সেটা তো অগ্রহণযোগ্যতার জন্য জানার প্রয়োজন আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে যেগুলা বলতেছি এগুলা একটু মনোযোগ দিয়ে শুনেন। যেসব দলিলে বা উইলে প্রত্যায়নকারী বা সাক্ষীর প্রয়োজন নাই। 1 নাম্বার, যেটা বিরুদ্ধ পক্ষ মেনে নিছে, যেমন আপনার ভাই আর আপনার মধ্যে বিরোধ, এখন আপনার ভাই বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমার ভাই যা বলছে এটা সঠিক। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 30 বছরের পুরানা দলিলে সাক্ষীর প্রয়োজন নাই। 3 নাম্বার, দলিলটা যদি স্বীকৃত হয়। 4 নাম্বার, বিরুদ্ধ পক্ষ হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। 5 নাম্বার, উইল যদি প্রবেটকৃত হয়। উইল আমরা কত দ্বারা পাইছিলাম প্রবেটকৃত? 41 স্যার। হ্যাঁ 41। আর বিরুদ্ধ পক্ষ হাজির হওয়ার জন্য নোটিশ কত দ্বারা পাইছি? সমন দিছেন না, সমন নোটিশ? 68। না রে ভাই, 66। এত তাড়াতাড়ি করলে চলবো? 66 স্যার। এত সরি, তাড়াতাড়ি 66। করলে চলবো? মাত্র পড়িয়া আইলাম, এখন যদি ভুলে যান তাহলে হইব? আর 3 নাম্বারে বলছে দলিলটা স্বীকৃত, অর্থাৎ এটা দুই পক্ষ উভয় পক্ষই তারা নিজে থেকে এটা যখন স্বীকার করছে তখন সেটা হয়েছে। আর 1 নাম্বারে বিরুদ্ধ পক্ষ মেনে নিছে, অর্থাৎ আমার ভাই মানছে। 2 নাম্বারে 30 বছরের পুরাতন দলিল। 3 নাম্বার হয়েছে আমরা উভয় এটা স্বীকৃতি দিছি। 4 নাম্বার, বিরুদ্ধ পক্ষের নোটিশ দেওয়া হয়েছে। 5 নাম্বার হয়েছে উইল যদি প্রবেটকৃত হয়, সেই ক্ষেত্রে এইগুলা সম্পর্কে
সাক্ষীর প্রয়োজন নাই। তাহলে আমরা 68 ধারার বিষয়বস্তু পাইলাম কি? সত্যায়িত দলিল প্রমাণ করতে গেলে অবশ্যই একজন সাক্ষীকে উপস্থিত করে সেটা প্রমাণ করতে হবে। বুঝা গেছে? সত্যায়িত দলিল প্রমাণ করতে গেলে অবশ্যই একজন সাক্ষীকে উপস্থিত করে সেই দলিলটা প্রমাণ করতে হবে। যদি সে বেঁচে থাকে, এখতিয়ার এলাকার ভিতরে হয়, সাক্ষ্যদানের যোগ্য হয়, সেই ক্ষেত্রে তাকে হাজির করেই সেটা প্রমাণ করতে হবে। আর সে যদি মারা যায় তাহলে প্রয়োজন নাই, এখতিয়ার এলাকার বাহিরে হইলে প্রয়োজন নাই। আর যদি সাক্ষ্যদানের অযোগ্য হয় সেই ক্ষেত্রে প্রয়োজন নাই। সাক্ষ্যদানের অযোগ্য ব্যক্তির পূর্বের দেওয়া স্বীকৃতি প্রাসঙ্গিক কত ধারায়? সাক্ষ্যদানের অযোগ্য ব্যক্তির পূর্বের দেওয়া স্বীকৃতি কত ধারায় প্রাসঙ্গিক? 33 স্যার। 33। 32টাও সাথে দিয়ে দিয়েন, ঠিক ঠিক আছে? আছে স্যার। 32টাও সাথে দিয়ে দিবেন, 32 33 দিয়ে দিবেন। কারণ যদি না আবার এক্সামিনার একটা ফেস ধরিয়া বইয়ে থাকে যে তুমি 32 দিলা না কেন, ঠিক আছে? এই জন্য ওই জায়গায় 32 33 দুইটাই দিয়ে দিবেন, কারণ দুইটাই একই রিলেটেড। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 69 ধারা, যেই ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষী পাওয়া যায় না সেই ক্ষেত্রে প্রমাণ। এখন 68 ধারা সত্যায়নকারী ব্যক্তিরে পাইলাম না, তাহলে এটা কিভাবে প্রমাণ করতে হবে? এখন 68তে তো বলছে যে একজন সাক্ষী হাজির করে প্রমাণ করতে হবে। এখন সাক্ষী পাইলাম না, তাহলে প্রমাণ করব কিভাবে? ওই যে 66 ধারার নোটিশ মূলে যে আমি তাকে আমি 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 তো খুঁজতে গিয়ে নোটিশ করছিলাম, পাই নাই। এ না মর্মে আদালতে একটা না না, এখন 68তে বলছে একজন সাক্ষী দিয়ে হাজির করবেন। এখন সাক্ষী মরে গেছে বা হারাই গেছে, পাইতেছি না, তাহলে এই দলিলটা তো একজনে লেখছে, লেখছে না? জি জি, যে লেখছে তার স্বাক্ষর মোতাবেক তার সহকারে হ্যাঁ, নিয়ে হাজির করতে ওই হবে। সম্পাদনকারীর স্বাক্ষর দ্বারা প্রমাণ করতে হবে। এখন সম্পাদন কে করছে? লেখক, লেখক। ওই দলিল লেখকের লেখক। স্বাক্ষর দ্বারা প্রমাণ করতে হবে। 69 বোঝা গেছে? জি স্যার। তারপরে যাই 70। সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। এখন এই দলিলের সত্যায়নকারী নিয়ে প্রশ্ন উঠছে, তখন সেই দলিলের সত্যায়নকারী সাক্ষ্য বিরুদ্ধ পক্ষের বিরুদ্ধে প্রমাণের জন্য যথেষ্ট হবে। সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। যখন একটা সার্টিফিকেট ডাক্তার রহিম রে দিয়া সত্যায়িত করছে, এখন করিম কইছে যে এটা রহিমের সত্যায়িত না, তখন ডাক্তার জন এই উঠিয়া কয় যে এটা আমি স্বাক্ষর করছি, তাহলে এটা কি হবে? তখন সেটা সত্যের দ্বারা মোতাবেক সেটা প্রাসঙ্গিক হবে। বুঝছেন? সত্যায়িতের দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। যদি এখন বলে যে এটা রহিমের স্বাক্ষর না, এটা তো রহিম সত্যায়ন করে নাই, তখন রহিম যদি না এসে বলে যে হ্যাঁ আমি এটা সম্পাদন হ্যাঁ, করছি, তাহলে তার এই স্বাক্ষর সেটা প্রমাণ হিসেবে গণ্য হবে সত্যের। বোঝা গেছে? 71 দ্বারা সত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদনে অস্বীকার করে। এখন যে সাক্ষী হইছে, এই সাক্ষী বা যে লেখক, এই লেখকেও বেইমানি করতেছে, বলতেছে যে না এটা তো আমি করি নাই, তাহলে এটা কিভাবে প্রমাণ করবেন? সত্যায়নকারী সাক্ষী যদি দলিলটা সম্পাদনের কথা অস্বীকার করে বা স্মরণ করতে পারে না বা ভুলে যায় বা প্রতারণা করে, তাহলে এটা প্রমাণ করা যাবে কিভাবে? এটা প্রমাণ করার পদ্ধতি আছে। আগে যেমন তার সিল স্বাক্ষর সিগনেচার। হ্যাঁ, 66 দ্বারায় তাদের স্বাক্ষর দ্বারা দলিল প্রমাণ করা যাবে যে তার যে আগের যে স্বাক্ষর গুলো আছে এই স্বাক্ষর গুলা মিলাই নিতে হবে। মিলাই নিলে তার এগুলা প্রমাণ হয়ে যাবে। সে যতই অস্বীকার করুক, এটা তো প্রমাণের পদ্ধতি আছে, বিশেষজ্ঞের মতামত নিবে, আদালত তুলনা করবে, প্রমাণের কি অসম্ভব আছে? অসম্ভবতা নাই। তারপরে হচ্ছে সাক্ষ্য আইনের 72 দ্বারা, যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন নাই, এটা যদি
সত্যায়িত করিয়ে দেয় তাহলে অসত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে 72 দ্বারা। অর্থাৎ 100 টাকার কম মূল্যের দলিল, এটা তো সত্যায়নের প্রয়োজন নাই, প্রয়োজন আছে? নাই। তাহলে যদিও আপনি এটা সত্যায়ন করিয়া দেন তাহলে সেটা অসত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে। বুঝা গেছে? 72 দ্বারা যাক, তাহলে 72 দ্বারা হয়ে যায় অসত্যায়িত দলিল যদি কেউ সত্যায়ন করে দেয় তাহলে সেটা অসত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে। তাহলে আমরা আবার এখন যাই হচ্ছে 67-তে। 66 দ্বারা হচ্ছে নোটিশ দিবেন, তবে 6টি ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। যখন দলিলটাই নোটিশ, বিরুদ্ধ পক্ষ জানে তাকে হাজির করতে হবে, বিরুদ্ধ পক্ষ প্রতারণা করে তিনি মূল দলিলটা দখলে রাখে। 4 নাম্বার হচ্ছে বিরুদ্ধ পক্ষ আদালতে হাজির করছে। 5 নাম্বার বিরুদ্ধ পক্ষ স্বীকার করে মূল দলিল হারিয়ে গেছে। 6 নাম্বার দলিলটা এখতিয়ার এলাকার বাহিরে হইলে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। 67 দ্বারা হচ্ছে উপস্থাপিত দলিলের লেখকের স্বাক্ষর দ্বারাই দলিল প্রমাণ করতে হবে, তবে প্রমাণের পদ্ধতি 6টা। লিপিবদ্ধকারীর স্বাক্ষর দ্বারা, সাক্ষীর সাক্ষ্য দ্বারা, বিশেষজ্ঞের মতামত দ্বারা, পরিচিত ব্যক্তির অভিমত দ্বারা, হাতের লেখা তুলনা করে লেখক বা লিপিবদ্ধকারীর স্বীকৃতি দ্বারা। 67 সটাইবেন ক ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। যখন কোনো গ্রাহকের ডিজিটাল স্বাক্ষরের সাথে এটা সংযুক্ত করা হয় তখন এই গ্রাহকই সেটা প্রমাণ করবে যে এটা তার স্বাক্ষর। প্রমাণের পদ্ধতি 6টা। তার স্বাক্ষর দ্বারা, ডিজিটাল কর্তৃপক্ষের প্রত্যয়ন বা সাক্ষী দ্বারা, বিশেষজ্ঞের অভিমত দ্বারা, পরিচিত বন্ধুর অভিমত দ্বারা, স্বাক্ষরের তুলনা করে স্বাক্ষরকারী ব্যক্তির স্বীকৃতি দ্বারা। সাক্ষ্য আইনে 68 দ্বারা যেই দলিল সত্যায়ন করা আইনত প্রয়োজন সেই দলিলের অবশ্যই একজন সাক্ষী দ্বারা সেটা প্রমাণ করতে হবে। 68। 69 দ্বারা যেই দলিলের সত্যায়নকারী পাওয়া যায় না তখন এটা যে সম্পাদন করছে সেই সম্পাদনকারী দ্বারা সেটা প্রমাণ করা যায়। 69। 70 দ্বারা হচ্ছে সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। এখন যদি এই দলিলের যে লেখক সম্পাদনকারী তার সত্যায়ন নিয়ে প্রশ্ন উঠে সেই ক্ষেত্রে তার স্বীকৃতি দ্বারা সেটা কি করা যায়? প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 71 দ্বারা সত্যায়নকারী সাক্ষীর দলিল যদি সম্পাদন অস্বীকার করে তাহলে সেটা প্রমাণ করা যাবে তার হস্তাক্ষর প্রমাণ দ্বারা। 67 দ্বারা স্বাক্ষর নিয়ে 73 দ্বারা তুলনা করে বিশেষজ্ঞের মতামত দ্বারা সেটা প্রমাণ করা যায়। 72 দ্বারা যে দলিলটা সত্যায়ন করার প্রয়োজন নাই সেই দলিল যদি সে সত্যায়ন করে দেয় তাহলে সেটা অসত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে। 72 দ্বারা আগামীকালকে আমরা ইনশাল্লাহ 73 থেকে বাদ বাকিটা শুরু করব।